আমি যে এতগুলো বই লিখেছি, এত গান করেছি, অনেকে অবাক হয়, আর সকলের অবাক হওয়া দেখে আসলে আমি অবাক হই। আমি যদি আমার সাথে ফাঁকিবাজি না করতাম, আমার বইয়ের সংখ্যা 1-150 হয়ে যেত। আমাকে এলোমেলো মানুষ বলে সকলেই, আমি একটু আউলা ঝাউলা এটা বলে আর কি, কিন্তু আমি খুবই রুটিন মাফিক একটা আমি জীবন কাটাই। অদ্ভুত ছকে বাঁধা জীবন আমার। আমি আমার জীবনটাকে ভাগ করেছি যে আমি প্রতিদিন 2 ঘন্টা করে পড়বই, পৃথিবী উল্টে গেলেও 2 ঘন্টা করে আমি লিখবই। ময়লা টি শার্ট, ছেঁড়া জুতো, কদিন আগেই ছিল মনের মতো, এই গানটা আমি সুর করি। 700 টাকার গান বা গার্লফ্রেন্ডের বিয়া বা লোকাল বাস বা যে গানগুলো আছে, প্রীতম হাসানের সাথে একের পর এক হিট গান আমার আসতে থাকে। আমি যখন বইমেলায় যাই বা বইমেলা কেন্দ্রিক বা সাহিত্য কেন্দ্রিক যত আড্ডা বা যা কিছু আছে, সেখানে আমাকে ট্রিট করা হয় এভাবে যে ও তো গানের মানুষ, শখ করে মনে হয় লিখতে আসছে, এটা বলে আমাকে আলাদা করে রাখা হয়। আমার যে দুটা জায়গা, একটা হচ্ছে আমার লেখালেখি আর একটা হচ্ছে গান, এই দুটা জায়গায় আমাকে বলা হয় আগন্তুক। আক্ষেপ তো অনেক, আমার জীবনটাই মনে হয় আক্ষেপ, মানে খালি ভুল আর ভুল। আমি একা থাকা মানুষ, আমার একা থাকতে ভালো লাগে, আমি ভিড় এড়িয়ে চলা মানুষ। আমাকে দেখতে মনে হয় যে আমি ভিড়ের মানুষ, কিন্তু আমি মূলত ভিড় এড়িয়ে চলা মানুষ। আমার মনে হয়েছিল যে পৃথিবীতে আমার জন্ম হয়েছে লেখার জন্য। অনেকে আতলামি করে বলবে যে আপনি ভালো মানুষ হন, আপনি নীতিবান হন, এগুলো আমি এই জ্ঞান আমি কাউকে চাপিয়ে দিতে চাই না। আমি বলি যে আপনি পড়েন, পড়ার অভ্যাসটা থাকলে আপনার অজান্তে আপনি ভালো মানুষ হয়ে উঠবেন। আমি প্রথমত কথা হচ্ছে যে গীতিকার শব্দটার সাথে আমি নিজেকে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। গান লিখে আনন্দের জায়গাটা আমার নাই। আমি গানটা লিখি যখন আমার নিজের জন্য গাই তখন আমি লিখি, আর অন্যের জন্য যখন লিখি সেটা একান্তই পেশার জায়গা থেকে, যে আমি যদি একটা গান লিখলাম, কিছু টাকা পাইলাম, এই কারণে লিখি, কোনো আনন্দের জায়গা থেকে গান লেখা না। আর মানে শিল্পীর জায়গা যেটা, সেটাও হচ্ছে যে আমি চেয়েছিলাম যে নিজের মধ্যে থাকবো, গান গাইবো, আমার বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা আমার গান শুনবে, এটা। কিন্তু মূলত আমি লিখতে এসেছিলাম। আমার মনে হয়েছিল যে পৃথিবীতে আমার জন্ম হয়েছে লেখার জন্য। আমি পরিচয় দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং আমি মানে নিজেকে ভাবতেও আরাম পাই যে আমি আমি লিখি বা লেখক হতে চাই আর কি। আমার মনে হচ্ছে যে লেখক হতে চাওয়ার যে জার্নিটা, এর ভেতরে অদ্ভুত একটা আনন্দ আছে। এই যে আমি লেখক হতে চাচ্ছি, এই জন্য নিজেকে প্রস্তুত করছি। আমি প্রতিদিন পড়ার চেষ্টা করি, আমি সেই ছোটোবেলা থেকে পড়ছি। তো এই যে পড়া বা দেখা, আমি অনেক কিছু দেখতাম, প্রতিটা মানুষের জীবন দেখি, প্রতিটা মানে প্রাণীর জীবন দেখি, প্রতিটা উদ্ভিদের জীবন দেখি, প্রতিটা মানে গতি যেটা বা সময়, প্রকৃতির যে মানে প্রাত্যহিক যে নড়াচড়া, এগুলো খুব গভীরভাবে দেখি লেখার জন্য। এই যে লেখার জন্য যে প্রস্তুতিটা, এই যে একটা অসাধারণ জার্নি, এটা আমাকে ভীষণ আনন্দ দেয়। ফলে আপনার প্রশ্ন অনুযায়ী আমার এটাই উত্তর, লেখাটাকেই আমি মূলত এগিয়ে রাখি। আমি যখন বেড়ে উঠি, ছোট একদম, সেটা হচ্ছে টাঙ্গাইলের ভিন্ন ভিন্ন 3টা জনপদে আমার বেড়ে ওঠা। একটা হচ্ছে যমুনা এবং ঝিনাই নদী। যমুনা বড় নদী, ঝিনাই একটা ছোট্ট নদী। সেই ঝিনাই নদীর বুকের মধ্যে আমার গ্রামটা। সেইখানে আমার মানে আমার নিজের বাপের ভিটা, আমার সেখানে আমার নানা বাড়ি। তো সেখানকার যে হেলেঞ্চা বিল বা ঝিনাই নদী, অথবা পুরনো গ্রাম, কয়েকশো বছর আগের সেই মসজিদ, কয়েকশো বছর আগের মন্দির, কয়েকশো বছর আগের যে মানে জমিদার পল্লী, একসময় জমিদাররা এখানে থাকতেন, তাদের সেই বাড়ি ঘর, কূপ, তারপরে অন্যান্য স্থাপনা যেগুলো এখনও রয়ে গেছে, সেগুলো আমাকে খুব ভাবাতো। এক ধরনের প্রাগৈতিহাসিক ব্যাপারগুলো আমাকে কানেক্ট করে আমার গ্রামটা। তারপর আরেকটা জায়গা, সেটা হচ্ছে যে মধুপুর। সেখানে জঙ্গল, মধুপুরের যে বন, সেই জায়গার গারো আদিবাসী, তাদের জীবনযাপনও আমার অল্প বিস্তর দেখা আছে।
তারপর আমার ছোটবেলা কেটেছে ঘাটাইলের, এটা হচ্ছে পাকুটিয়াতে। তার পাশেই চৈথট্ট বলে একটা জায়গা আছে, বা যে সেনানিবাস যে এলাকায়, সেখানে লাল মাটির টিলা। তো ওটা আবার অন্য একটা মানে ছবি আমার কাছে। তো বিচিত্র ছবি যে বললাম আমি, যে 3টা জনপদে আমি আমার বেড়ে ওঠাটা, শুরুটা, তো এটা আমাকে অনেক বেশি মানে ছবির প্রতি, ছবি বলতে প্রকৃতি, এটার প্রতি অনেক বেশি ভাবায়, এবং প্রতিটা জায়গা আমাকে আলোড়িত করে, প্রতিটা গাছের পাতার শব্দ আমাকে মানে ভাবায়, এবং রিদম খুঁজে পাই আমি, ছন্দ খুঁজে পাই আমি ওখান থেকে। নদী ভালোবাসতাম খুব। পরবর্তীতে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, তখন যমুনা নদীর উপরে কোনো ব্রিজ ছিল না। সেই সময়ে উত্তাল যমুনা পার হয়ে তারপর ট্রেনের জন্য অপেক্ষা, সেখান থেকে ট্রেনে আমরা দীর্ঘ সময় ধরে রাজশাহী যেতাম, তারপর রাজশাহী থেকে ফিরতাম। এবং রাজশাহীতে যখন ছিলাম, ইউনিভার্সিটিটাও, এখন আসলে পৃথিবী বদলে গেছে, তখন তো রাজশাহী ইউনিভার্সিটিটা ছিল একদম মফস্বলের ভেতরে আর কি। এত নাগরিকতার ছোঁয়াটা ছিল না, এত মানে গাড়ির হর্ন এত কিছু ছিল না আর কি। শান্ত, চুপচাপ, মৌন একটা ক্যাম্পাস ছিল, প্রচুর গাছপালা ছিল। এবং সেখানে আমাদের সময় তো কোনো ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, সেই চিঠির যুগ, হাতে লেখার সব কিছুর যুগ। তো ওই সময় যে মানুষের যে মানে যোগাযোগ বা বন্ধন, এগুলো আমাকে নানানভাবে প্রভাবিত করে। সবচেয়ে বড় যে ব্যাপারটা আমার মধ্যে আমি টের পাই, যেটা আমার মনে হয় যে ঢাকায় থাকলে আমার হতো না, সেটা হচ্ছে যে এখনও খেয়াল করে দেখবেন, বাংলাদেশে যারা গ্রামে বেড়ে ওঠে, এখন কেমন জানি না, বাংলাদেশে যারা গ্রামে বেড়ে ওঠে তারা কয়েক গ্রামের প্রায় সকলকে চেনে এবং সবার নাম মুখস্থ। অদ্ভুত ব্যাপার এটা, এটা আমার কাছে অবিশ্বাস্য লাগে যে আমার ধরেন আমার গ্রামের নাম নবগ্রাম, পাশের গ্রামের নাম মাদারজানি, তার পাশের গ্রামের নাম কুমুল্লি, তার পাশের গ্রামের নাম হচ্ছে জামতল, মজিদপুর, হাজিপুর, এই যে ভুয়ারপাড়া, ভোলারপাড়া, হেমনগর, মানে যে গ্রামগুলো আছে, এই গ্রামগুলোর যত মানুষ আছে আমি প্রত্যেককে চিনি, প্রত্যেকের বাবা মাকে চিনি, প্রত্যেকের দাদা, প্রত্যেকের ফুপা ফুপু, কার আত্মীয় কে, মানে এটা আমি না এখনো মানে মিলাতে পারি না যে এটা কী করে সম্ভব যে আমরা আসলে সবাইকে চিনতাম সেই সময়। তো ভাগ্যক্রমে এই ডিজিটাল পৃথিবী আসার আগে বিশ্ববিদ্যালয় জীবনটা আমার শেষ হয়। তো তখনও আমরা নির্দিষ্ট সময়ে প্রতিদিন দুপুরবেলা আমরা কোথায় দেখা করব, সমমনারা, প্রতিদিন বিকেলবেলা আমরা সমমনারা কোন জায়গায় দেখা করব, সন্ধেবেলা কোথায় দেখা করব, এবং কারেন্ট চলে গেলে লোডশেডিংয়ের সময় আমরা কোথায় কোন মাঠে গিয়ে গানের আসর বসাবো। আমাদের তো কারোর কাছে ফোন নাই, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার কি, এটা কোন যোগাযোগ যে আমরা সবাই সেই সব জায়গায় মিলিত হয়ে যেতাম। এই যে মিরাকলের মতো একটা জীবনের যে চক্রটা আর কি, আমার যে জার্নির ভেতর দিয়ে, জীবনের জার্নির ভেতর দিয়ে যে ব্যাপারটা আমি আমার উপলব্ধির ভেতরে মানে যুক্ত হয়েছে, তো আমি নিজেকে মনে করেছি যে আমি সৌভাগ্যবান। আমি এই ভিন্ন ভিন্ন জনপদ, ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন আকাশের রং, ভিন্ন ভিন্ন নদীর জলের খেলা, ভিন্ন ভিন্ন বাঁক, ভিন্ন ভিন্ন গ্রামের ভিন্ন ভিন্ন গাছের যে রং, এগুলো আমাকে আসলে নানানভাবে আমি মনে করি প্রভাবিত না, আমাকে সমৃদ্ধ করেছে। আমি আসলে গান প্রকাশ পায় মূলত 90 দশকে, 98 সালে। আলী আকবর রূপু ভাই শ্রদ্ধেয়, উনি প্রয়াত, ওনার একটা গান আমি লিখেছিলাম, কিন্তু সেটা কোনো অ্যালবামের গান ছিল না, উনি কোনো একটা প্রজেক্টের জন্য গান করেছিলেন। ওইটা মূলত আমার প্রথম মানে আমার লেখা গান 98 সালে। তারপর 2000-এর পরে আমার টুকটাক লেখা হয়, আর মানে অ্যালবাম আসতে শুরু করে 2003 থেকে। বড় সুযোগটা আসে হচ্ছে 2004 সালে, সেটা অবস্কিউর ব্যান্ডের টিপু ভাই
উনি একটা বড় সুযোগ আমাকে করে দেন যে একটা ব্যান্ড মিক্সড অ্যালবাম আসে, যেটা অধিকাংশ গান থাকে আমার লেখা। এবং সেই অ্যালবামে আমার লেখা শুরু একটা গান ছিল, মানে তোমারই ভাবনায় এবং বৃষ্টিকে বলি। এই গান দুটো গিয়েছিলেন বাপ্পা মজুমদার। উনি প্রথমবার সিটি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড লাভ করেন ওইটা থেকে প্রথমবার। এবং তারপরেই আমি মূলত গান লেখায় ব্যস্ত হয়ে যাই। এই ফাঁকে আমার মনে হলো যে গান লিখে লাভ নেই, কারণ গান লিখে পর্যাপ্ত টাকাও পাওয়া যায় না, গান লিখলে কেউ মনেও করে না, কোনো দিন বলেও না। এবং ধরেন আপনাকে আমার বলতে হবে, আপনি কি জানেন যে আপনি যে গানটি শুনছেন এত আকাশে বাতাসে হিট, এই গানটি আমার লেখা? আপনি তখন চমকে উঠবেন, ও এটা আপনার লেখা। এই যে নিজেকে প্রমাণের যুদ্ধ, এই যন্ত্রণার জায়গা থেকে আমার মনে হলো যে আমি যেহেতু নদী পাড়ের সন্তান, আমি যেহেতু একটা অজপাড়াগের সন্তান, মানে বুক খোলা প্রান্তরে আমি গলা ছেড়ে গান গাইতাম এবং মোটামুটি গানের গলাটা ভালোই, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা বড় ক্যাম্পাসে আমি গান গেয়ে বন্ধুদের মাতিয়ে রাখতাম আমি এবার গান গাইব, আমি আর গীতিকার হিসেবে থাকবো না, এই পেশাতে আমি থাকবো না, বা শখের জায়গায় শুধু গান লিখবো না। তখন আমি আমার খুব কাছের ছোট ভাই, অত্যন্ত মেধাবী কবি সোমেশ্বর অলি, আমরা একসাথেই থাকতাম সেই সময় 2004-05 সালের দিকে। আমরা আড্ডা দিতাম জাদুঘরের সামনে, সেইখানে একটা গান তৈরি হয় যে ময়লা টি শার্ট ছেঁড়া জুতো কদিন আগেই ছিল মনের মতো, যেটা ঘুরি তুমি কার আকাশ ওরো তার আকাশকে আমার চেয়ে বড়। এই গানটা আমি সুর করি, সোমেশ্বর অলির লেখা। এই গানটা আমরা গাইতাম খালি গলায়। তো গীতিকার হিসেবে তো 2008-09-10 প্রচুর গান করে ফেলেছি, অসংখ্য গান। অসংখ্য বলতে এরকম যে ধরেন ক্লোজ আপ ওয়ানের ছেলেমেয়েরা আমার গান গাইলো, যেমন সালমা একটা গান গাইলো, তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে চিত্রা নদী, আকাশ বাতাস অন্ধকার করে হিট হয়ে গেল সেই গান। তারপরে ক্লোজ আপ ওয়ানের রিঙ্কুর গাওয়া যে জীবন নদীর উল্টো স্রোতে, বা যে কানারহাটে অ্যালবামের যে যত মৌলিক গানগুলো, এগুলো আমার লেখা ছিল। আমি দেখলাম যে গান লেখার পর শুধু পরিচয় দিতে হচ্ছে। তো 2009 সালের দিকে আমি একটা গান রেকর্ড করলাম, এই ঘুরি তুমি কার আকাশ ওরো, অলির লেখা গানটা আমি গাইলাম। 2010-এ রেডিওতে বাজতে শুরু করলো, 11-তে রিলিজ পাওয়ার পর সেই গান সম্ভবত বাংলা গানের যে কটা মানে ওই 2010 পরবর্তী সময়ে বা আজকে 26 সাল এই পর্যন্ত বাংলা যে দু একটা গান কালজয়ী হওয়ার মিছিলে যুক্ত হয়েছে, সম্ভবত সেখানে ঘুরি তুমি কার আকাশ ওরো আছে। তো মানে গীতিকার হিসেবে অবহেলিত থাকার যন্ত্রণার জায়গা থেকে মূলত ঘুরি তুমি কার আকাশ ওরো আমি গানটা গাই। এটাই মূলত আমাকে এই গানের পৃথিবীতে বা গানের ট্রেনে আমাকে তুলে দেয়, আর এখনো চলছে। নামকরণের ক্ষেত্রে ভাবনার জায়গাটা এক হচ্ছে যে আমি চটুল যে গানগুলো লিখেছি, মানে আমি চটুল গান কেন লিখলাম এটা একটু বলে নিতে চাই। আমি দেখলাম যে অসংখ্য ভালো ভালো গান লিখেছি, 8 শতাধিক গান আমার, বাংলাদেশের সব গুণী শিল্পীরাই আমার গান গেয়েছেন। তো সেগুলো দেখলাম যে মানে জাতি সেগুলোকে ট্রেন্ডি বলে না। ভাবলাম যে আমি তো ফুরিয়ে যাইনি, আমি তো ট্রেন্ডি জিনিস দিতে পারি। সেই জায়গা থেকেই এই যে মানে 700 টাকার গান বা গার্লফ্রেন্ডের বিয়া বা লোকাল বাস বা যে গানগুলো আছে, প্রীতম হাসানের সাথে সবচেয়ে বড় কথা, প্রীতম হাসানের সাথে একের পর এক হিট গান আমার আসতে থাকে। এটা আসলে নামকরণের ক্ষেত্রে চটুল ব্যাপার এই কারণেই যে শুনলেই যেন মাথায় আগে একটা ধাক্কা লাগে, কি বললো, মানে এটা মনে করে যেন একটু ক্লিক করে। এটা আসলে পরিকল্পিতভাবে হিটের নিয়তে আর কি, যেটা করলাম মানে এটা হিট হবে। তো এখনও অনেকে আমরা বলতাম যে চটুল গান করলে সেগুলো টেকে না, কিন্তু দেখেন প্রীতম হাসানের সাথে যে গানগুলো আমি করেছিলাম, যে গানগুলোর কথা বললেন, আজকে তো 2026 সাল, 2016 সালের গানগুলো 10 বছর হয়ে গেছে, ওই গান তো এখনও জনপ্রিয় এবং এখন আপনি প্লে করেন চলছে, ধামাকা চলছে একদম। তো আমি মনে করি কোন গানের আবেদন থাকবে না থাকবে এটা আসলে শ্রোতা ঠিক করে, এটা আমরা যারা বুদ্ধিবৃত্তিক কথাবার্তা বলি আমরা ঠিক করি না আর কি, আমরা এটা ঠিক করে শ্রোতা। তো ফলে চটুলকে চটুল এখন আর বলি না, আগে বলতাম। আর উপন্যাসের ক্ষেত্রে যেটা নামের ক্ষেত্রে, সেটা আমি আগে থেকে ভাবি না, আমার একটা গল্প মাথায় থাকে,
আমি গল্পটা লেখা শুরু করি। শুরু করতে করতে গল্পের মধ্যে ঢুকে যাওয়ার পর আমার মনে হয় যে এই বইটার এই নাম হওয়া যায়, যার ফলে আমার নামগুলো, যেমন হেলেঞ্চাবতী, ওটা আমার হেলেঞ্চা বিলের পাশে একটা মানে জনপদ, সেইখানে নিয়ে লেখা। ঝিনাই পাখি, মানে ঝিনাই নদীর পাশেই গল্পটা, এই জন্য ঝিনাই পাখি লিখেছি। তারপর ফেকুয়া, একটা মুচির ছেলে, ওর নামই ফেকুয়া, তো ওকে নিয়ে আমি মুচির ছেলের উপরে। আগুন ভরা কলস, সেটা জলের সাথে সংসার এবং সেইখানে মানে সামাজিক সাংঘর্ষিক অবস্থানের কারণে আমার আগুন ভরা কলসটা আমি করেছি। মরাতাই, সেটা একটা মরাতাই, একটা শাখা নদী, সেটা নিয়ে করেছি। তারপর বগি নম্বর বর্গীয়জ, এটা হচ্ছে যে ওই ট্রেনের একটা বগিতে ইউনিভার্সিটি স্টুডেন্টরা যায়। এই জন্য মানে নানান নাম আসলে লেখার সময় আমার এটা মনে হয়েছে যে এই নামটা দিলে মনে হয় বইয়ের সাথে প্রাসঙ্গিক মনে হবে, সেই জায়গা থেকে লিখেছি। আমি যে এতগুলো বই লিখেছি, এত গান করেছি, অনেকে অবাক হয়, আর সকলের অবাক হওয়া দেখে আসলে আমি অবাক হই। এই কারণেই যে আমার মনে হয় যে জীবন আমি সবচেয়ে বেশি অপচয় করেছি। আমাকে দেখে অনেকে ঈর্ষা করে যে লুৎফর হাসান এই 15-20 বছরের মধ্যে প্রায় 1000 খানিক গান লিখলো, প্রায় 200-250 গান গাইলো এবং 36টা বই লিখলো। এর বাইরেও তো তার লেখালেখির অনেক জায়গা, আবার চাকরি বাকরিও ঠিকঠাক মন দিয়েই করলো। সে আসলে অল্প সময়ের মধ্যে অনেক কিছু করে ফেলেছে। আসলে তা না। আমি যদি আমার সাথে ফাঁকিবাজি না করতাম, আমার বইয়ের সংখ্যা 1-150 হয়ে যেত। আপনি সুনীল সমরেশ বা আমাদের দেশের হুমায়ুন আহমেদের বইয়ের সংখ্যা দেখেন, কি পরিমাণে বই লিখেছেন তারা। মানে কত বই তাদের, মানে কত জায়গায় বই তাদের, মানে কত ক্ষেত্র, কত বিষয় নিয়ে তারা লিখেছেন। আবার গানের ক্ষেত্রে দেখেন, আমাদের কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার বলেন বা ওনারা যারা গান লিখতেন, তাদের গানের সংখ্যা দেখেন কয়েক হাজার। তো আমার তো জীবন প্রায় 50 আমি ছুঁয়ে ফেলতেছি। আমি আর কয়দিন বাঁচবো, বা আমার কত কত আর জীবন আমার আছে, বা আমি কি ওই এনার্জি থাকবে আমার লেখালেখি বা গান করার? তো আমার তো মনে হচ্ছে যে আমি যেহেতু আমার পথ চলা যেহেতু সমৃদ্ধ করতে চাই, কিন্তু আমি তো সংখ্যায়ও পিছিয়ে গেলাম। সংখ্যায় তো আমি আহামরি আসলে কিছু করি নাই। তো যেটুকু করেছি সেটা হয়েছে কি কারণে, আমি আমার জীবনটাকে ভাগ করেছি যে আমি প্রতিদিন 2 ঘন্টা করে পড়বই, পৃথিবী উল্টে গেলেও 2 ঘন্টা করে আমি লিখবই, এবং 1 ঘন্টা করে আমি সিনেমা দেখব। আর চাকরি বাকরি তো আমার অফিস টাইম পুরোটা আছেই। এর বাইরেও আমি দেখি যে হাতে সময় থেকে যায়। আপনি যখনই আমাকে এলোমেলো মানুষ বলে সকলেই, আমি একটু আউলা ঝাউলা এটা বলে আর কি, কিন্তু আমি খুবই রুটিন মাফিক একটা আমি জীবন কাটাই। অদ্ভুত ছকে বাঁধা জীবন আমার। আমি যখন এই ছকে বাঁধা জীবন কাটাই, আমি যখন পড়তে বসি, ঘড়ি ধরে পড়তে বসি যে 2 ঘন্টায় আমি এত পাতা পড়লাম, আমি লিখতে বসলাম, আমি ঘড়ি সাথে নিয়ে লিখতে বসি, লিখছি, লেখা মনে হচ্ছে যে এখন আমি তাহলে বিরতি নিই, তারপরে আমার সময় থেকে যায়। তখন আমি দেখা গেল যে একটু ঘুরতে যাই বা কোথাও ঘুরে বেড়াই বা আড্ডা দিই, এগুলা করি। আমার মনে হচ্ছে যে এখনও আমি সময় অপচয়ের মধ্যে আছি, এখনও মনে হয় সময় অপচয়ের মধ্যে আছি। আমার মনে হয় যে যেটুকু আসলে করা উচিত সেটুকু করা হচ্ছে না, নানান নানান কারণে। সেটা হয়তো বা মাইন্ডসেটটা ওই রকম ভাবে তৈরি হয় নাই। আমার মনে হয় যে জীবনকে আসলে অপচয়ের বাজে অভ্যাস আছে, তো জীবন অপচয় করার, সেটার কারণে হয়তো বা এখন আমি পর্যাপ্ত লিখতে পারছি না বা পর্যাপ্ত পড়তে পারছি না, এটা মনে হচ্ছে। গানে প্রথম কথা হচ্ছে যে আমি এমন না যে ঘুড়ি তুমি কার আকাশেরও জনপ্রিয় হয়েছে বলে আমি কেমন আছো বন্ধু তুমি গেয়েছি, বা সেই কারণে আমাকে রাখবে মনে আমি এমন কেউ, এই ধরনের গান আমি গেয়েছি, তা না। আমি বিরহ ভালোবাসি, এবং বিরহ আমার যাপিত জীবনেরও বড় অংশ। আমি একা থাকা মানুষ, আমার একা থাকতে ভালো লাগে, আমি ভিড় এড়িয়ে চলা মানুষ। আমাকে দেখতে মনে হয় যে আমি ভিড়ের মানুষ, কিন্তু আমি মূলত ভিড় এড়িয়ে চলা মানুষ। আমি মানে দারুণ একটা অসাধারণ একার জীবন কাটাই, আমার ভাল লাগে এটা।
অনেকেই আমাকে যারা চেনেন তারা জানেন যে আমি হিমালয়ে গিয়ে বসে থাকি। আমি গত 4 বছরে আমি 4-5 বার গেছি হিমালয়ে। আমি সেই সবাই তো যায় নেপালের পোখারা পর্যন্ত, আমি যাই একদম সেই মুস্তাং পার হয়ে সেই মুক্তিনাথের দিকে, সেইখানে কালীগণ্ডাকি নদীর পাশে সেই অন্নপূর্ণার সেই পর্বতের পাশে এই রডোডেনড্রন ফুটে আছে, সেখানে আমি মানে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সেখানে চুপচাপ একা বসে থাকি। এই যে একা বসে থাকা, এই যে রডোডেনড্রনের দিকে তাকিয়ে থাকা, এই একা আমি যে আমাকে কেউ যে ডিস্টার্ব করতেছে না, এই যে মানে কি অসাধারণ, এটা আসলে আমি মানে বুঝাইতে পারবো না। ফলে এই একাকিত্ব আমাকে অনেক আনন্দ দেয়। এটা গানের ক্ষেত্রে আমার এটা এসে যায়। এটা হচ্ছে আমার গানের বিরহের বা এই দুঃখবোধের ব্যাপারটা। আর লেখালেখিতে কিন্তু আমি আসলে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে লিখি নাই। আমি হেলেন চাপাতি লিখছিলাম কওমি মাদ্রাসায় বড় হওয়া একটা ছেলে তার পিতামাতার হত্যার প্রতিশোধের জন্য মরিয়া হয়ে সে গ্রামে ফিরে আসে, তার একটা জার্নি। আর ফেকুয়া লিখেছিলাম এক মুচির ছেলের ফুটবলার হয়ে ওঠা এবং সামাজিকভাবে তার নানান ঘাত প্রতিঘাতের বিষয় নিয়ে লিখেছিলাম। আগুন ভরা কলস লিখেছিলাম 3 প্রজন্মের 3 বাউলকে নিয়ে। তারপর আমি ঝিনাই পাখি লিখেছিলাম সেই সময়ের প্রায় 50 বছর আগের একটা মানে মানে আখ্যান আর কি, প্রেম। আর আমি মরাতাই লিখেছিলাম অসম একটা মানে নষ্ট প্রেমের একটা চিত্র লিখেছিলাম আমি, যেটা আমাদের সমাজের একটা অংশ আর কি, যে মানে কাউরান বাজার এবং মরাতাই যে শাখা নদী গ্রামের সেখানকার। বগিরম্বর্য উপন্যাসে আমি লিখেছিলাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের 90 দশকের যে বিভিন্ন ধরনের ক্রাইসিস, পলিটিক্যাল হইতে পারে, সেটা মেধার ক্রাইসিস হইতে পারে, চরিত্রের ক্রাইসিস হইতে পারে, এগুলো নিয়ে লিখেছি। আমি আসলে কোনো মানে বিরহ শুধুমাত্র গানে আমি চেষ্টা করি রাখার, কিন্তু উপন্যাসের ক্ষেত্রে আমি নস্টালজিয়া বা এগুলো রাখি নাই। আমার আমি যখন কাজ শুরু করি তখন আমার ভীষণ লোভ হয়েছিল যে বেঁচে থাকা সব কবির লেখা আমি গান করতে চাই। আমি সেই জায়গা থেকে আমার শুরুটা কিন্তু কবির লেখা গান দিয়েই। সোমেশ্বর অলি কিন্তু আসলে মূলত কবি, ও আগে গান লিখতো না। ও মানে আমি যখন ওর গান করতে শুরু করি তারপরে এসে, এখন তো সে অনেক বড় গীতিকার, ন্যাশনাল অ্যাওয়ার্ডও পাইল, সবচেয়ে ব্যস্ত গীতিকার আমাদের সময়। তো কবির গান দিয়ে আমার শুরু, যাত্রা শুরু। তো আমার এক ধরনের লোভ ছিল, এটা ইচ্ছে বলবো না, ইচ্ছে এক ব্যাপার আর লোভ একটা, লোভের জন্য মানুষ মরিয়া হয়, আমাকে পেতেই হবে এটা। তো আমার লোভ ছিল যে আমি আল মাহমুদের লেখা গান করব, নীলনন্দ গুণের লেখা গান করব। তো সেই জায়গা থেকে আমি বাংলাদেশের প্রধানতম কবি যারা, তাদের গান করতে গিয়ে আমি দেখলাম এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি যখন মাহমুদ ভাইয়ের কাছে গেলাম, ওনাকে যখন আমি ওনার লেখা গান আমি করেছি সেটা গেয়ে শোনালাম, বা নির্মলেন্দু গুণের কাছে ওনার সংসার যে গানটা, ওটা আমি যখন শোনালাম, দেখলাম যে ওনারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ শুরু করলেন, এই লুৎফর তুমি গানটা একবার শোনাও তো, খালি গলায় শোনাও, তুমি আমাকে গেয়ে শোনাও। এই যে কবিদের কবিতা পড়ে বড় হয়েছি, তারা আমাকে ফোন করে যখন আমার কণ্ঠ শোনার জন্য অস্থির, এবং বিভিন্ন জায়গায় রেফারেন্স দিচ্ছে যে লুৎফর কিন্তু আমার এই গানটা করেছে, ও কিন্তু খুব ভালো করেছে। সেটা আবু হাসান শাহরিয়ার বা আলফ্রেড খোকন বা টোকন ঠাকুর, এই প্রজন্মে যারা আছে, পরবর্তী প্রজন্মে তারাও, এটা আমাকে খুব আনন্দ দেয়। এবং কবিদের কবিতা থেকে গান করাটা কিন্তু অনেক কঠিন, কারণ গীতিকারদের গীতি কবিতার ভিতরে মাপ থাকে, সেটা এক ধরনের সুর বা ব্যাপার স্যাপার থাকে। কিন্তু কবিদের তো ভারী কথাকে এত সহজভাবে মানুষের কাছে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এবং ওটা করার ফলে তাদের সাথে যে একটা সম্পর্ক উন্নয়ন, আমি বলবো যে এটা সম্পর্কের যে উন্নয়ন কবির সাথে, এটা আমাকে তো মানে অন্য অন্য জায়গায় নিয়ে গেছে, আমার নিজের কাছে নিজেকে। আমার এই কাজটার জন্য কবিদের সাথে গান করেছি। এটার জন্য ওপার বাংলা বলি যাকে আমরা, পশ্চিমবঙ্গ, সেইখানকার বিখ্যাত কবিরাও এই গানগুলোর সাথে পরিচিত। তারপর মানে আরও যারা কিংবদন্তি যারা ছিলেন, সঞ্জীব দাসের সাথে আমার একটা দারুণ সম্পর্ক ছিল, আজম ভাইয়ের সাথে আমার দারুণ সম্পর্ক, লাকি আখন্দের সাথে আমার দারুণ সম্পর্ক ছিল।
আর বাচ্চু ভাইয়ের সাথে আমার সম্পর্কটা সবচেয়ে ইমোশনের জায়গায় একটু অন্যরকম। ইমোশনের জায়গায় অন্যরকম এই কারণে যে বাচ্চু ভাই যেটা আমাকে শিখিয়ে দিয়ে গেছেন, মানে আমি বলেছিলাম বাচ্চু ভাইকে যে একজন আইয়ুব বাচ্চু আমাকে ডেকে বলছে, এই লুৎফর এদিকে আয় তো, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি তো স্বপ্নেও ভাবি নাই আইয়ুব বাচ্চু আমাকে ডেকে এত আমাকে আমার নাম জানে, এটা আমার জন্য বড় আনন্দের বিষয় ছিল। তো বাচ্চু ভাই আমাকে দিয়ে গান গাওয়াইলেন ওনার সুরের সঙ্গীতে। আমাদের প্রজন্মে সেই ভাগ্যবান সম্ভবত একমাত্র আমি। তো উনি যে আমাকে শেখালেন যে মাইক্রোফোনের কত দূরত্বে থাকলে কোন শব্দটা কিভাবে দিতে হবে, কোন শব্দটা কিভাবে আমাকে কাছে গিয়ে দিতে হবে, গান গাওয়াটাও উনি আমাকে প্র্যাকটিক্যালি শেখালেন। তো ফলে যত বড় এবং কিংবদন্তিদের সাথে মিশে কাজ করে এটা আমার ভাগ্য ভালো বা দারুণ ভাগ্য, হয়তো এই কারণেই এই সুযোগগুলো আমি পেয়েছি। স্বাভাবিকভাবেই এই ধরনের কাজ করার কারণে অন্যান্যদের সাথে তুলনা করতে গেলে ঈর্ষণীয় একটা জায়গা আমার ঝুলিতে জমে গেছে, যার ফলে এটার আর কারণ নাই। এটা আমি মনে করবো যে সৌভাগ্যক্রমে আমি পেয়েছি আর কি। এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। এটা নিয়ে আমার একটু মজা করে কথা বলতে ইচ্ছে করছে। এই কারণেই বাংলাদেশে আমরা যারা আর্ট কালচারের বিভিন্ন মাধ্যমে কাজ করি, আমাদের মধ্যে ঈর্ষা থাকলে ভালো হতো। আমাদের মধ্যে হিংসাটাও কখনো কখনো জয়ী হয়ে যায়। ফলে কেউ ভালো কিছু করে ফেললে সম্ভবত আমরা তাকে উৎসাহ বা প্রেরণার জায়গায় না দিয়ে চেষ্টা করি তাকে নিরুৎসাহিত করতে। এই ধরনের একটা মন্দ কালচার আমাদের মধ্যে আছে, এটা অস্বীকার করার কিছু নাই। সেই জায়গা থেকে যেটা হয়, আমি যখন বইমেলায় যাই বা বইমেলা কেন্দ্রিক বা সাহিত্য কেন্দ্রিক যত আড্ডা বা যা কিছু আছে, সেখানে আমাকে ট্রিট করা হয় এভাবে যে ও তো গানের মানুষ, শখ করে মনে হয় লিখতে আসছে। এটা বলে আমাকে আলাদা করে রাখা হয়, যাতে আমি আসলে মূলধারার সাহিত্যের কেউ না, এরকম একটা আমি আগন্তুক হিসেবে আমাকে আলাদা করে রাখা হয়। অথচ হতে পারে এরকম যারা আলোচিত, তাদের সাথে লেখার মানের জায়গা বা লেখার জার্নির জায়গায় আমি হয়তো এতটা পিছিয়ে থাকার কথা না। আবার আমাদের যারা গানে আছে, আমাদের নিজেদের গানের পৃথিবীতে যারা খুবই আমাদের সমগোত্রীয় যারা, তারা আবার আমাকে কবি বলে ডাকবে শুরুতেই, হে কবি কি খবর। ও তো আসলে লেখালেখি করে, লেখালেখির মানুষ, ও গান করতে এসছে, শখের বসে গান করে। আমার মনে হচ্ছে যে আমার যে দুটা জায়গা, একটা হচ্ছে আমার লেখালেখি আর একটা হচ্ছে গান, এই দুটা জায়গায় আমাকে বলা হয় আগন্তুক। তো ফলে তুলনামূলকভাবে যেহেতু গান সার্বজনীন, গান অনেক বেশি ছড়ায়, বইটা একটা নির্দিষ্ট মানুষের কাছে, বই তো এত বেশি বা লেখালেখি তো এত বেশি মানুষের কাছে যায় না। গান যতটা যায়, গান তো সবার কাছে চলে যায়। তো আমি এমন কিছু গান করে ফেলেছি যেগুলো এত পপুলার হয়ে গেছে যে আসলে এখন আমি যে রেল লাইন বহে সমান্তরাল, নজরুল ইসলাম বাবুর যে লেখা গান, ওইটাকেই আমি আমার জায়গায় রেখেছি যে গানের মতো গান চলতে থাকুক, লেখালেখির মতো লেখালেখি চলতে থাকুক। আর আসলে নিজেকে প্রমাণের কিছু নাই যে আমি মূলত লিখতে এসেছিলাম। গান যেহেতু জনপ্রিয়তা একটা মানুষের কাঙ্ক্ষিত, মানুষ চায়, যারা চায় না যারা বলে আমরা চাই না, এটা চাই না, এটা ভুল, হিপোক্রেসি ওটা। হ্যাঁ, গান জনপ্রিয় হোক সেটা আমরাও চাই। তো গান কিছুটা আমার লেখালেখিতে ডিস্টার্ব করেছে, লেখালেখিতে কিছুটা না, ভালোই আমাকে মানে ঝামেলা করেছে আর কি। আমার মনে হয় যে গান আর লেখালেখি দুটা একসাথে চলতে গিয়ে আমার লেখালেখি কিছুটা মনে হয় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার লেখা, আমি যে বইটি এই প্রজন্মের পাঠকদের পড়তে বলবো, সেটার নাম হচ্ছে ফেকুয়া। কারণ আমি এত যত্ন করে কোনো বই হয়তোবা লিখতে পারি নাই বা সময় পাবো না। কারণ
ওই সময়টাতে আমি খুবই নিজেকে প্রস্তুত করে প্রথম যে বইটা লিখতে শুরু করেছিলাম সেটাই হচ্ছে ফেকুয়া। এটার জন্য আমার একটা প্রস্তুতি ছিল, 8-10 বছরের একটা প্রস্তুতি ছিল। আমি বারবার লিখেছি, বারবার কেটেছি, এবং মানে উপমা প্রধান লেখাই কিন্তু আমি বেশি লিখতাম এক সময়। তো সুখপাঠ্য যেটা বলে আর কি পাঠকের জন্য, সেই বই ফেকুয়া। এটা আমার কষ্ট হয় যে এমন সময়ে বইটা এসেছিল যখন আমাদের সমাজে ফেসবুক পপুলার না, বা ওই সময়ে তো আসলে নতুন আমরা, তখন পত্রপত্রিকা বা বিভিন্ন জায়গায় অতটা কাভারেজও পাই নাই তখন। এখন এই যে দুনিয়ায় যে একটা ভালো কিছু করলে মানে তাৎক্ষণিক এটা ছড়িয়ে পড়ে যে এই একটা ভালো কাজ এসেছে, সেটা তো ছিল না। তো ফেকুয়া আমার এই প্রজন্মের পাঠক বা যারা নতুন আসছে পড়তে, তাদেরকে যদি আমি পড়াতে পারতাম তাহলে আমার ভালো লাগতো আর কি, যে লুৎফর হাসানকে পড়তে চাইলে ফেকুয়া পড়া উচিত। ফেকুয়া বইটা পাওয়া যাবে হচ্ছে লুৎফর হাসানের 4 উপন্যাস নামে একটা সংকলন আছে। 4 উপন্যাস লুৎফর হাসান, রকমারিতে পাওয়া যাবে। এটা আর কোথাও পাওয়া যায় না, রকমারিতে নক করলে এটা পাওয়া যায়। আর আরেকটা আছে, সেটা অনেক বড় বই, যে নির্বাচিত একসঙ্গে লুৎফর হাসান, সেটা অনেক বড়, 11টা উপন্যাসের একটা ঢাউস, একটা বড় বই। ওটা অনেকেরই সামর্থ্য নাই কেনার, 1000 টাকার উপরে দাম। আর 4 উপন্যাস যেটা লুৎফর হাসানের 4 উপন্যাস, সেটা সাধ্যের মধ্যে। সেখানে আমি আমার শুরুর 4টা উপন্যাস, এক জনপদের, আগুন ভরা কলস, হেলেন চাবতী, ঝিনাই পাখি আর ফেকুয়া, এই 4 বই নিয়ে লুৎফর হাসানের 4 উপন্যাস। আমি বলবো যে রকমারিতে নক করে, আমি প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা উল্লেখ করে থাকি যে যারা পড়তে চায় তারা রকমারিতে নক করলে হয়তো বা এই বইটা, এবং অনেকে সংগ্রহ করেও, সেটারও আমি বিচ্ছিন্নভাবে আমি খবর পাই আর কি। এটাতে আমাকে পাওয়া যায় আর কি, পাওয়া যাবে যদি পাঠক আমাকে জানতে চায়। আমার হচ্ছে সেরা বই মাহমুদুল হকের লেখা কালো বরফ। আমার পড়া বই তারাশঙ্করের হাসুলিবাকের উপকথা, মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা। তারপর আমার খুবই খুবই প্রিয় বই বলতে আমি বলি যে শুধু বই তো অসংখ্য বই প্রিয়, কিন্তু মাথায় মগজে যে গল্পগুলো বা যেটা ঢুকে আছে, যেমন আল মাহমুদের পানকড়ির রক্ত আমার অনেক প্রিয়, অনেক। তারপর বুদ্ধদেব বসুর একটা আমরা তিনজন নামে একটা অস্বাভাবিক অসামান্য মানে মানে এটা একটা অসামান্য একটা গল্প, সেটা আমার মাথায় মগজে লেগে আছে। আমার হাসান আজিজুল হকের সাবিত্রী উপাখ্যান আমার অনেক পছন্দের। আমি আসলে যে 5 বই, 3 বই, 2 বই এভাবে বলতে পারবো না। আমার অনেক বই, মানে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত বা সমসাময়িক যে বইগুলো আমার মানে মনে থাকে, বেশি মুগ্ধ হয়েছি, সেগুলোর নাম আমার চলে আসে। আক্ষেপ তো অনেক, আমার জীবনটাই মনে হয় আক্ষেপ। মানে খালি ভুল আর ভুল সিদ্ধান্ত, মানে ভুল সিদ্ধান্ত, লেখালেখি, গান। কারণ বাণিজ্যিক ব্যাপারগুলোকে প্রাধান্য দিতে গিয়ে অনেক হাবিজাবি গান গেয়েছি, অনেক হাবিজাবি গান লিখেছি। হ্যাঁ, জীবন জীবিকার প্রয়োজনে ওগুলো করেছি। এগুলো নিয়ে আসলে যেহেতু জীবন জীবিকার জন্য ওগুলো করেছি, অর্থকড়ি পেয়েছি, অনেক মানে কিছু চাহিদা মিটিয়েছি, ফলে ওগুলোকে অস্বীকার করাটাও তো আবার অকৃতজ্ঞতা হয়ে যায়। কারণ উপকার পেয়েছি, তো টাকা পয়সা পেয়েছি মানে তো উপকার পেয়েছি। কিন্তু মনে হয় যে দুবেলা না খেয়ে থাকলে কি ভালো হতো, কেন লিখলাম বা গাইলাম। এমন কিছু গান গেয়েছি, মানে এখন ওগুলো সামনে আসলে আমার খারাপ লাগে যে আমি কি ভাগ্যটাকে আরেকটু অন্যভাবে নাড়াচাড়া করতে পারতাম না, কেন আমি এগুলা গাইলাম। আবার কিছু বই আছে যে আমার মনে হয়েছে যে এই বইগুলো আমি না লিখলেও পারতাম, কেন লিখলাম। পরে দেখলাম যে অনেক কিংবদন্তি সাহিত্যিক, বড় সাহিত্যিক যাদের লেখা খুব পছন্দ, তারাও এরকম দেখেছি যে কিছু হাবিজাবি তারা লিখেছে। এগুলো হচ্ছে সান্ত্বনা দেয়া, কিন্তু আক্ষেপের জায়গা আছে, যে মানে
আমি বেশ কিছু বই না লিখলেও পারতাম, আবার বেশ কিছু গান আমি না গাইলেও পারতাম। আক্ষেপের জায়গা কম না, পাল্লাটা মোটামুটি ভারী। আমি আসলে নিজে সবসময় তরুণ থাকার চেষ্টা করি, ফলে আমার যে বন্ধু বলয় এখন আমি যাদের সাথে মিশি, এটা গ্রামাঞ্চলে বা আমাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কাছে এটা দৃষ্টিকটু, ওদের ভাল লাগে না। এর কারণ আমি যাদের সাথে মিশি আমার বন্ধুদের সন্তানেরা তাদের সমান। তাদের কথা হচ্ছে আমাদের সন্তানদের সাথে তুই এইভাবে মিশিস কেন? কিন্তু এদের সাথে মেশার কারণে এদের টেস্ট বুঝি আমি, এদের সাথে গান করি, আমার আনন্দ লাগে, এদের সাথে এদের ভাবনাগুলো জানতে পারি, সেগুলো নিয়ে লিখতে পারি। এগুলোর মধ্যে মানে ওদের ভাবনা নিয়ে কাজ করতে আমার ভীষণ আনন্দ হয়। আমি ওদেরকে সেই প্রাগৈতিহাসিক আলাপে অভ্যস্ত না করে আমি ওদেরকে ওদের যে অনুভূতিগুলো সেগুলো নিয়ে মানে যে আমি লিখতে পারি, আমি যখন ওদের মনের কোনো কথা বলে ফেলতে পারি, তখন ওদের মধ্যেও আনন্দ হয়, আমার মধ্যেও এক ধরনের আনন্দ হয়। এটা আমার আসলে আমি এনজয় করি খুব এইটা। রকমারিকে আমি আসলে মনে করি আশীর্বাদ। বাংলাদেশের জন্য রকমারি.comকে আমি মনে করি একটা আশীর্বাদ এই কারণেই যে আগে দেখা গেল একটা বইয়ের খোঁজ পেলাম, আমরা খোঁজ পাওয়ার পর সেই বই সংগ্রহ করার জন্য এক ধরনের ঝক্কি ঝামেলা পোহাতে হতো। আর এখন পৃথিবীটা এত ব্যস্ত, কাউকে বলাও যায় না যে আমাকে ওই বইটা সংগ্রহ করে দাও। মানুষের ইগোও অনেক বেশি, কাউকে কিছু বলা যায় না। তো সেই জায়গা থেকে রকমারি মানুষের কাছে বই এত কাছে নিয়ে দিয়েছে এবং এত বন্ধুসুলভ তারা। আর এই যে বই নিয়ে তাদের যে নানাবিধ যে কার্যক্রম, সেটা বই পড়ায় উৎসাহিত করা বা বইকে জনপ্রিয় করার জন্য যে মানে বিভিন্ন উদ্যোগ, এটার তো আসলে ইতিবাচক দিক ছাড়া আর অন্য কিছু নাই, বিকল্প অন্য কিছু ভাবা যাচ্ছে না। ফলে মানে তাদের জন্য এই হাততালি দেওয়া ছাড়া আর কোনো কিছু নাই। আমাকে যারা যে কজন মানুষ, সংখ্যায় হয়তো খুব কম, যারা আমাকে অনুসরণ করেন, আমার গান শোনেন, আমার লেখা পড়েন বা যা কিছুই করেন না কেন, সবাইকে আমি যেটা বলি, অনেকে আতলামি করে বলবে যে আপনি ভালো মানুষ হন, আপনি নীতিবান হন, এগুলো আমি এই জ্ঞান আমি কাউকে চাপিয়ে দিতে চাই না। আমি বলি যে আপনি পড়েন, আপনি পড়েন, আপনি পড়ার অভ্যাস তৈরি করেন নিজের মধ্যে, যেভাবে হোক আপনি জোর করে কিছু হলেও পড়ার চেষ্টা করেন। পড়লে আপনি এমনিতেই আপনার নৈতিকতা চেঞ্জ হইতে থাকবে, পড়লে এমনিতেই আপনার ভেতরে বোধের পরিবর্তন হইতে থাকবে। পড়ার অভ্যাসটা থাকলে আপনার অজান্তে আপনি ভালো মানুষ হয়ে উঠবেন। তো ফলে আমি মনে করি যে পড়ুন এবং পড়ুন। লেখালেখিতে 10-এর মধ্যে নিজেকে কত দেব, এটা বলতে গেলে লেখালেখির আমার অনেকগুলো শাখা আছে। যেমন গান লেখা, গান লেখাটাকে আমি প্রতিভার কোনো আহামরি কোনো বড় জায়গা হিসেবে দেখি না। যারা গান লিখতে পারে তারা ওই মানে কিছু মিলিয়ে লিখে ফেলে, লিখতে হয়, তো ফলে গান লেখাটাকে আহামরি বড় সৃজনশীলতা হিসেবে আমি দেখি না। আর কবিতা একটা অসামান্য জায়গা, শ্রেষ্ঠ জায়গা। এখানে আমি কখনো কখনো কোনো কবিতা লিখেছি যেগুলো আমি 10-এর মধ্যে 7-8ও দিতে পারি, সেই সাহস আছে আমার। এটা দাম্ভিকতা না, আমার মনে হয় আমি পেরেছি। মুক্ত গদ্যেও 7-8 দিতে পারবো, 10-এর মধ্যে 7-8 দিতে পারবো, আমার এটা সাহস আছে। উপন্যাসের ক্ষেত্রে শুরুতে যে আমি উপন্যাস 4টা লিখেছিলাম সেগুলো, এবং পরে মরাতাই বা বিচ্ছিন্নভাবে 2-1টা লিখেছি, সেখানে হয়তো 5 ক্রস করেছি। তবে
অধিকাংশ উপন্যাসের ক্ষেত্রে বা এখন যেগুলো লিখি এগুলোকে 5-এর উপরে দিতে পারছি না, মানে সাহস পাচ্ছি না। তো 10 তো দিতে চাই কোনো দিন, কখনো কোনো উপন্যাসকে, সেরকম উপন্যাসকে লিখতে পারবো, সেই স্বপ্নটা তো আমৃত্যু থাকবে। এবং দেখি বেঁচে থাকতে সেই জায়গায় যাওয়া যায় কি না, প্রস্তুত হতে থাকি আর কি। জার্নিটা, শেখার জার্নিটা চলমান আছে। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দৌড়ে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।